ও শালা চোর, এক সময় কারেন্ট দিছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরোটা খাইবে। যদি পাইতাম এই অকটেন তারেক রহমানরে খাওয়াইতাম। আল ফালাইতে যায় কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড সেই কার্ড। শালা একটা বুয়া বাটপার। আবার লাস্টে কি কইলো, আমার অতীতের ভুল ক্ষমা করে দেন। দেশে যদি ইতিহাসের সর্বোচ্চ মজুদ থেকে থাকে তাহলে তেলের দাম বাড়ানো হলো কেন? তাও আবার এক লাফে 20 টাকা 20 টাকা। কিন্তু বর্তমানে এমন একটা সিন্ডিকেট, এই সরকার সেই সরকার দেশ চালাতে পারবে না। এইভাবে দেশ চললে দেশের কোনো কিছু থাকবে না। সরকার যাচ্ছে সিনেমা দেখতে, সরকার রাত্রের বেলা বলতেছে আপনারা অফিস করেন না, প্রাইম মিনিস্টার রাত 9টা পর্যন্ত অফিস করতেছে। রাশেদ প্রধানের একটা শব্দ উচ্চারণে বা একটা শব্দ চয়নে তোলপাড় শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশ। ইউনূস সরকার 36,000 টাকা লোন দিছিল কোনো মতো চালায় নিবার জন্য, কারণ মালিক তো পালায়া গেছে। আর এখানে যারা চাকরি করে তাদের তো ভাই পেট আছে, সংসার আছে। ওইটা চিন্তা কইরা ইউনূস সরকার 36,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ দিয়া এই প্রতিষ্ঠানগুলা চালু কইরা রাখা গেছে এবং বইলা গেছে যে নির্বাচিত সরকার আসলে ওইসব লুটেরাদের কাছ থেকে পুরা টাকা আদায় করতে হবে এবং এই মালিকানা তাদেরকে দিতে পারবেন না। কারণ এই যে 36,000 কোটি টাকা দিছিল না, এটা দিয়ে সরকার নিজে শেয়ার কিনে নিছে এই ব্যাংকগুলার। এইভাবেই ব্যাংক চলবে, কিন্তু সেই লুটেরা যেন আবার আসতে না পারে, পুরা টাকা তার কাছ থেকে আদায় করতে হবে। প্রফেসর ইউনূসকে ফাঁসাতে অভাবনীয় চেষ্টা, নেপথ্যে আছে বিএনপি। কিন্তু সুখবর হচ্ছে ডক্টর ইউনূসকে কেউ কিছু করতে পারবে না। দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন, কত কিছু, কিন্তু ইউনূস কিছু করতে পারবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখে আসি। দেশে যদি ইতিহাসের সর্বোচ্চ মজুদ থেকে থাকে তাহলে তেলের দাম বাড়ানো হলো কেন? তাও আবার এক লাফে 20 টাকা 20 টাকা। লোকে বলে মজুদ রেখে হাহাকার তৈরি করে তারপর দাম বাড়িয়ে বিক্রি করে নির্বাচনী খরচ তুলে নেওয়াই বিএনপির ব্যবসায়ীদের মূল লক্ষ্য ছিল এবং লক্ষ্য সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে মাত্র 2 মাসে। আপনারা কি বলেন? সরকার শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম বাড়িয়েছে এবং সেটা এমন ভাবে যে পুরো প্রক্রিয়াটি প্রশ্নের জন্ম দিচ্ছে। লিটার প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত এক লাফে দাম বাড়ানো হয়েছে, যা শুধু অর্থনৈতিক সিদ্ধান্ত বলে মনে হয় আপনার? মনে হয় না, বরং রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যর্থতার এক স্পষ্ট প্রতিফলন এই দাম বাড়ানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। ইরান যুদ্ধ শুরুর প্রায় 50 দিন পরে এসে এই সিদ্ধান্ত নেওয়া হলো, অথচ এই সময়টায় বিশ্ব বাজারে তেলের দাম ধাপে ধাপে বেড়েছে। বেলজিয়ামে যুদ্ধ শুরুর সময় 1 লিটার তেলের দাম ছিল 1.39 ইউরো, যা পরে 2.1 ইউরোতে পৌঁছে। অর্থাৎ বৈশ্বিক বাস্তবতায় দাম বাড়াটা অস্বাভাবিক কিছু ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার কেন শুরু থেকেই ধাপে ধাপে দাম সমন্বয় না করে এতদিন কৃত্রিম ভাবে দাম ধরে রাখলো এবং এমন হাহাকার তৈরি করলো যে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হলো? এই সিদ্ধান্তের পেছনে মূলত রাজনৈতিক হিসেব কাজ করেছে। 2 দশক পর ক্ষমতায় এসে সরকার সম্ভবত বা বিএনপি সম্ভবত প্রথম ধাক্কাতেই জনগণের অসন্তোষের মুখে পড়তে চায়নি, তাই বিপুল পরিমাণ ভর্তুকি দিয়ে দাম স্থির রাখার চেষ্টা করেছে। কিন্তু এই ভর্তুকির পরিমাণ যে কয়েক লাখ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে, সেটি অর্থনীতির উপর এক বিশাল চাপ তৈরি করেছে। আরো বড় সমস্যা হলো এই কৃত্রিম স্থিতিশীলতা বাজারে অস্বাভাবিক আচরণকে ভেঙে দিয়েছে। যখন মানুষ বুঝেছে সামনে দাম বাড়বে, তখন শুরু হয়েছে প্যানিক বাইং। যার যতটুকু দরকার তার চেয়ে বেশি তেল কিনেছে। বিএনপির নেতারা বন্দুক ধরে তেলের মজুদ বাড়িয়েছে, অসৎ ব্যবসায়ীরা তেল মজুদ করেছে, পেট্রোল পাম্পগুলো ভবিষ্যতে বেশি দামে বিক্রির আশায় সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে বাজারে যে সংকট তৈরি হয়েছে সেটি প্রকৃত সংকট নয়, বরং কৃত্রিমভাবে তৈরি করা এক ধরনের বিশৃঙ্খলা। লক্ষণীয় বিষয় হচ্ছে, কোথাও কিন্তু সম্পূর্ণভাবে তেল শেষ হয়ে যায়নি। 2 দিন দেরি হলেও মানুষ তেল পেয়েছে। এর মানে সরবরাহে ঘাটতি ছিল না, বরং চাহিদা এবং বাজারে আচরণগত একটা সংকট সৃষ্টি করার ছিল মূল সমস্যা। এবং বিএনপির ব্যবসায়ীরা প্রথম 2 মাসেই, অর্থাৎ প্রথম রাতেই বেড়াল মেরে নির্বাচনের খরচ তুলে নেওয়ার জন্য এই তেলকে টার্গেট করেছে। এই প্রেক্ষাপটে সরকারের দাবির সঙ্গে মাঠের বাস্তবতার ফারাক আরো স্পষ্ট। সরকার এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বারবার বলেছে যে দেশে জ্বালানি তেলের মজুদ ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে আছে। মন্ত্রী বলেছে, প্রতিমন্ত্রী বলেছে, কে বলেনি বলেন? কিন্তু বাস্তবে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, বরিশাল থেকে ময়মনসিংহ সব জায়গায় পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, কোথাও পাম্প বন্ধ, কোথাও কয়েক ঘন্টার জন্য তেল শেষ। এবং এখন তো নাকি তেলের জন্য অ্যাপ তৈরি করে দেওয়া হয়েছে, মানে মানুষকে বলা হয়েছে যে আপনি এতটুকু তেল নিতে পারবেন মোটরসাইকেলওয়ালাদের। মানুষ 8 থেকে 12 ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছিল না।
এই আসমান জমিন পার্থক্য প্রমাণ করে সমস্যাটা সর্বনাহের নয়, বরং এটি পরিকল্পিত অব্যবস্থাপনা এবং কালোবাজারির ফল। একথা আমি আগেই বলেছিলাম, শুরুতে বলেছিলাম, আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না। এর সঙ্গে যুক্ত হয়েছে প্রতিশ্রুতি ভঙ্গের বিষয়টি। সরকার ঘনিষ্ঠ উপদেষ্টারা কিছুদিন আগেও বলেছিলেন যে অন্তত এপ্রিল মাসে তেলের দাম বাড়বে না। ইউটিউব করতে করতে এমন হয়ে গেছিল যে আসলে কি থেকে কি বলছেন নিজেও বুঝতে পারছিলেন না, এবং উপদেষ্টা নিয়োজিত হয়েছেন মানে ইউটিউব করে, এই ফলে তাকে তো আসলে কিছু না কিছু বলতে হবে। আমি ডক্টর জাহিদের কথা বলছি। কিন্তু এপ্রিলের মাঝামাঝি এসেই হঠাৎ করে সব ধরনের জ্বালানির দাম অস্বাভাবিক হারে বাড়ানো হলো। অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন সব ক্ষেত্রেই এক লাফে বড় ধরনের বৃদ্ধি। এই আকস্মিক সিদ্ধান্ত বাজারে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে, এবং যারা আগে থেকে মজুত করছিল তারা রাতারাতি বিপুল মুনাফা করার সুযোগ পেয়েছে। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হলো, এই পুরো প্রক্রিয়াটি কি শুধু নীতিগত ব্যর্থতা, নাকি এর পেছনে সুপরিকল্পিত ব্যবসায়িক স্বার্থ জড়িত আছে? সাধারণ মানুষের মধ্যে এখন যে ধারণা তৈরি হচ্ছে তা হলো কৃত্রিম সংকট তৈরি করে পরে দাম বাড়ানো, দাম বাড়িয়ে সেই মজুদ তেল উচ্চ মূল্যে বিক্রি করা হয়েছে, এবং এর মাধ্যমে যে নির্বাচনী খরচ সেই কয়েকদিন আগে করেছে বিএনপি মানে নেতারা, সেই খরচ তুলে নেওয়া হয়েছে। এই অভিযোগ হালকা ভাবে নেওয়ার সুযোগ নেই, কারণ ঘটনা প্রবাহ সেই দিকে ইঙ্গিত করছে। বিশেষ করে যখন দেখা যাচ্ছে মজুদের রেকর্ড থাকার পরও বাজারে হাহাকার তৈরি হয়েছে, তখন বিষয়টি আরো সন্দেহজনক হয়ে উঠছে। যদি সত্যি পর্যাপ্ত মজুদ থাকতো তাহলে সংকট কেন? আর যদি সংকট না থাকে তাহলে এই লম্বা লাইন, পাম্প বন্ধ, তেল না পাওয়ার অভিযোগগুলো কোথা থেকে আসলো? এর একমাত্র যৌক্তিক ব্যাখ্যা হলো সরবরাহ চেইনের কোথাও ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা হয়েছে। এই পুরো পরিস্থিতির সবচেয়ে ভয়ানক প্রভাব পড়েছে কৃষি খাতে। বড় মৌসুমে যখন সেচের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে, তখন ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ একটা যে সংকট তৈরি হয়েছে, কৃষকদের জন্য এটা এক ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। একজন কৃষককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অল্প পরিমাণ ডিজেল সংগ্রহ করতে হচ্ছে। সেচ খরচ বেড়ে গেছে, ট্রাক্টর চালানোর খরচ বেড়েছে, সার এবং শ্রমিকের দাম বৃদ্ধি পেয়েছে। ফলে কৃষক এখন লাভ তো দূরের কথা, লোকসানের মুখে পড়েছে। মানে এটা কৃষকের শুধু ব্যক্তিগত ক্ষতি বলে মনে করেন? এটা আসলে সরাসরি বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপর আঘাত। যখন উৎপাদন খরচ বেড়ে যায় এবং কৃষক নিরুৎসাহিত হয়, তখন সামগ্রিক উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। গত প্রায় 2 দশকে এমন পরিস্থিতি দেখা যায়নি বাংলাদেশে। যা বর্তমান সংকটের গভীরতাকে কেউ বুঝতে চাইলে বুঝতে পারেন, না বুঝতে চাইলে আসলে আপনাদেরকে বোঝানো যাবে না। সব মিলিয়ে এই জ্বালানি সংকট এবং মূল্য বৃদ্ধি একটা ভয়ঙ্কর বৃহত্তর ভয়াবহ চিত্রের অংশ। এখানে একদিকে আছে সরকারের দুর্বলতা, অন্যদিকে আছে সিন্ডিকেট ভিত্তিক বাজার নিয়ন্ত্রণ। সরকার কিছু কিছু ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে অবৈধ মজুদ জব্দ করেছে ঠিকই, বা দেখিয়েছে ঠিকই, কিন্তু মূল খেলোয়াড়রা বিএনপির নেতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে সাধারণ মানুষের ধারণা আরো শক্ত হয়েছে যে ক্ষমতাসীনদের অনেকেই এই প্রক্রিয়ার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। আর বিএনপি ক্ষমতায় এলেই এরকম সারের সংকট, তেলের সংকট এগুলো দেখা দেয়। কেন বলেন তো? বিদ্যুৎ সংকট তো আছেই। আপনি কয় ঘন্টা বিদ্যুৎ পান আপনি একটু লিখবেন নিচে। বাংলাদেশে আপনি এখন কয় ঘন্টা বিদ্যুৎ পাচ্ছেন সেটা একটু আপনি কমেন্টে লিখবেন দয়া করে। সবচেয়ে বড় সমস্যা হলো এই সরকারের জবাবদিহিতার অভাব। একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার ফলে জনগণের কাছে দায়বদ্ধতা কম, এবং সেই সুযোগেই এমন সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে যার বোঝা বহন করতে হচ্ছে সাধারণ মানুষকে। পরিবহন খরচ বাড়বে, এখন পণ্যের দাম বাড়বে, জীবনযাত্রার ব্যয় আরো বেড়ে যাবে। সব মিলিয়ে এর প্রভাব পুরো অর্থনীতিতে ছড়িয়ে পড়বে, অর্থনীতি ভয়ঙ্কর ভাবে মুখ থুবড়ে পড়বে। তার মানে শেষ পর্যন্ত সরকার প্রথমে কৃত্রিম ভাবে দাম ধরে রাখার চেষ্টা করছে বা দেখালো মানুষকে, বাজারকে বিকৃত করলো, তারপর হঠাৎ করে দাম বাড়িয়ে পরিস্থিতিকে আরো অস্থির করে তুললো। এর মধ্যে কয়েক লাখ কোটি টাকার ভর্তুকি নষ্ট হয়েছে, বাজারে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, আর একটি নির্দিষ্ট গোষ্ঠী বিপুল পরিমাণে টাকা বানিয়েছে। এখন দাম বাড়ার পর হয়তো সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, লাইন কমে আসবে, কিন্তু ততক্ষণে যে ক্ষতি হওয়াটা তো হয়ে গেছে। এই পুরো ঘটনা প্রবাহ স্পষ্ট করে যে জ্বালানি নীতি শুধু অর্থনৈতিক বিষয় নয়, এটি রাজনৈতিক প্রজ্ঞা, প্রশাসনিক সক্ষমতা, দেশপ্রেম, মানুষের প্রতি প্রতিশ্রুতি, নৈতিকতার পরীক্ষা। সেই পরীক্ষায় এই তারেক রহমানের সরকার ডাহা ফেল করেছে। আপনি অস্বীকার করতে পারবেন না। অস্বীকার করতে চাইলে করতে পারেন, কিন্তু কিছুদিন পরে যখন বুঝবেন যে কি কারসাজিটা হয়েছে, এই খবর তো বেরোবে। এখন অবশ্য প্রথম আলো, ডেইলি স্টার এইসব খবর পড়বে না, কারণ তাদের তো গ্রেফতারের ভয় আছে। প্রফেসর ইউনূসকে ফাঁসাতে অভাবনীয় চেষ্টা, নেপথ্যে আছে বিএনপি। কিন্তু সুখবর হচ্ছে ডক্টর ইউনূসকে কেউ কিছু করতে পারবে না। দর্শক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে দুদকে অভিযোগ, ডক্টর ইউনূসের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ, দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদন, কত কিছু, কিন্তু না, ইউনূস কিছু করতে পারবে না। প্রথমে বলি যে ইউনূসের সাথে যে লন্ডন সমঝোতা হয়েছিল, যে লন্ডন কেলেঙ্কারি, সেই সমঝোতা শুরুতেই বিএনপি মানছে না। ইউনূসকে রাষ্ট্রপতি বানানোর একটা কথা ছিল, এবং বিচার বিভাগ স্বাধীন করা থেকে শুরু করে গোম অধ্যাদেশ, ইউনূস আমলের যে অধ্যাদেশগুলো সেগুলো বহাল রাখবে, এরকম অনেক প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল, যেই চুক্তির ফলে বিএনপি ক্ষমতা এসেছে, বা ডক্টর ইউনূস বিএনপিকে ক্ষমতা দিয়েছে। কিন্তু বিএনপি ডক্টর ইউনূসের সাথেও প্রতারণা করছে। ডক্টর ইউনূসের সেই অধ্যাদেশগুলো অ্যাজ ইট ইজ বিএনপি তো পাশ করেই নাই। বিএনপি তাদের মন মতো, অথবা বিএনপি তাদের প্রভুদের কথা মতো যা করার করেছে। ইউনূসকে এখানে প্রভু মানে নাই, এবং
ইউনুসকে যতটুকু সম্মান দেওয়ার কথা ছিল তাও দেয়নি। রাষ্ট্রপতি বানানোর একটা উদ্যোগ, চেষ্টা, চিন্তা প্রথম দিকে ছিল, কিন্তু এখন সেই চেষ্টা বিএনপি আর করছে না। এই জায়গায় উল্টা ডক্টর ইউনুসকে চাপে রেখে, মানে ইউনুসের সাথে যেহেতু বিএনপি ইন্টারন্যাশনাল বিশ্বাসঘাতকতা করেছে, এ কারণে বিএনপির চিন্তা হচ্ছে যে ইউনুসকে চাপে রাখবো, দৌড়ের উপর রাখবো। বিএনপি কি আর, ইউনুস কি আর করবে? ইউনুস যখন দেখবে যে আরে আমার তো জেলে যাওয়ার অবস্থা, তখন লন্ডনে কি সমঝোতা হয়েছিল ওগুলোতে ইউনুস মনে আনারই সাহস পাবেন না, ওটাকে মনে করবেন একটা দুঃস্বপ্ন, বিলাসিতা। তখন ইউনুস চুপ হয়ে হয় দেশ ছাড়ার চেষ্টা করবেন, বা বিএনপি যা বলবে তাদের কাছে সাবমিসিভ থাকার চেষ্টা করবেন। বিএনপি এখন এই নীতিতে এগোচ্ছে, কিন্তু না, পারবে না। দেখেন এখন পর্যন্ত এস্টাবলিশমেন্টের একটা বড় অংশ কিন্তু ইউনুসপন্থী। প্রশাসনের সব জায়গায় বিএনপি এখন পর্যন্ত তাদের মতো করে সাজাতে পারেনি, ইউনুসের সেটআপে চলছে। এছাড়া এই যে প্রথম আলো, ডেইলি স্টার, আপনারা যাই বলেন না কেন, এরা ইউনুসকে ছেড়ে একদম বিএনপির করে লাভ দিয়ে উঠবে, এটা কখনোই হবে না। এমনকি বিএনপির যে প্রধান শক্তি মার্কিন লবি, আমেরিকার যে হেজিমনি অথবা মার্কিন ডিপ স্টেট, মার্কিন আরো সবচেয়ে সহজভাবে এটা বোঝানো যায় মার্কিন ডিপ স্টেট বলে। মার্কিন ডিপ স্টেট ইউনুসকে বাদ দিয়ে কখনোই বিএনপিকে সমর্থন করবে না। অলরেডি কিন্তু সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। আপনারা দেখছেন যে ভারত থেকে কার্যত রিক্ত হস্তে, শূন্য হস্তে ফিরে এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল রহমান। এখন মরিশাস থেকে বেইজিং যাচ্ছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন, কিন্তু গত 2 সপ্তাহ যাবৎ বেইজিং একদম চুপচাপ, কোনো কথাবার্তা বলছে না। তারা আছে চরম উত্তেজনায়, ইরান যুদ্ধে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা এবং নানান প্রযুক্তিগত সহায়তা দেওয়া নিয়ে ব্যস্ত আছে। বাংলাদেশ নিয়ে তাদের কোনো টু শব্দ নাই এবং রহস্যজনক নীরবতা। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ফুরিয়ে গেছে, সামর্থ্য ফুরিয়ে গেছে, যার ফলে যদি ইরানের কাছে ভয়ানক মার খায়, যুদ্ধবিরতি যদি শেষ পর্যন্ত কার্যকর না হয় এবং আবার যদি যুদ্ধ এবং আবার যদি মার্কিন যুক্তরাষ্ট্র মার খেতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র পাগল হয়ে পাগলা কুত্তার মতো যাকে পাশে পাবে তাকে কামড় দিবে, এবং তখন সেই মার্কিন যুক্তরাষ্ট্র নামক পাগলা কুত্তা কামড়টা দিবে বাংলাদেশের উপর। বাংলাদেশ নিয়ে এইসব জায়গা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের হেজিমনি ধরে রাখার চেষ্টা করবে। বাংলাদেশের জন্য এমনিতে অসময় সংকেত। আর সেই আমেরিকা ইউনুসকে বাদ দিয়ে, আমেরিকা কিন্তু জামাতের হাত ধরেছিল, কিন্তু ইউনুসের মাধ্যমে, ভারতের মাধ্যমে জামাতের হাত ছাড়িয়ে বিএনপির হাত ধরানো হয়েছে। তো সেই সম্ভাব্য পাগলা কুত্তা, যিনি আশেপাশে যাকে পাবেন কামড় দেওয়ার সম্ভাবনা রয়েছে, সেই পাগলা কুত্তা কিছুতেই বিএনপিকে আদর করবে ইউনুসকে বাদ দিয়ে, এটা হতে পারে না। এজন্য ইউনুসের মেকানিজমের কাছে বিএনপি এতটাই ধরা যে বিএনপির কিছু লেসপেন্সার, যারা রাজনীতির গভীরতা বোঝে না, মার্কিন ডিপ স্টেটের খেলা বোঝে না, দিল্লি বেইজিং কমপ্লেক্সিটি বোঝে না, তারা ইউনুসকে ভোগান্তির সম্মুখীন করার চেষ্টা করেন, ইউনুসকে ইরিটেট করেন। বাস্তবে ইউনুসকে কেউ কিছু করতে পারবে না। ইউনুস ইজ নট ইয়াজউদ্দিন অথবা ইউনুস ইজ নট ফখরুদ্দিন মঈনুদ্দিন, এটা 111 নয়। ইউনুস দেশে আছে, দেশে থাকবেন প্রয়োজনে, কিন্তু কেউ কিছু করতে পারবে না। ফাঁসানোর চেষ্টা আওয়ামীপন্থী বিএনপিরা করছে, এবং বিএনপির ওই যে মূর্খ অংশ, যারা ডিপ স্টেটের হিসাব নিকাশ বোঝে না, তারা এটা করছে সহজ হিসাব। ইউনুস বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে, অতএব ইউনুস যদি বিএনপির হাত ছেড়ে দেয়, বিএনপি দেশ চালাতেই পারবে না। তো সেই ইউনুসকে আসছেন আপনারা ডিস্টার্ব করতে, কেউ কিছু করতে পারবে না। আনার চেষ্টা করছে, এবং নেপথ্যে বিএনপির একটা অংশ আছে, তো যে অংশটা, সেই অংশটা বিএনপিকেও বোঝে না, এবং এই অংশটাই বিএনপিকে ডুবাবে। এবং এই যে বিএনপির নানান অপকর্ম ইত্যাদি ইত্যাদি, ওই অতি উৎসাহী নির্বোধ প্রকাশক অংশটার কারণেই এই অবস্থা। ডক্টর ইউনুসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে আবেদন। দেখেন একটা সরকারের কত ব্যর্থতা থাকে এবং কত দুর্বলতা থাকে। হ্যাঁ, আমি বলছি না যে ইউনুস সরকার একদম দুধের দোয়া ছিল, তাদের অনেক সমালোচনার জায়গা আছে এবং ভয়ানক অনেক ব্যর্থতা আছে। আমি নিজেও ইউনুস সরকারের ব্যর্থতার ভুক্তভোগী। কোন জায়গায় আমি বাংলাদেশে এসে ভুক্তভোগী হয়েছি সেটা আমি এখন বলতে চাই না, বাট আমি প্রচন্ড বিরক্ত ছিলাম যেটা হাসিনার আমলে যেই ভোগান্তির সম্মুখীন আমাকে হতে হয়নি, ইউনুসের আমলে সেটা আমাকে হতে হয়েছে। কিন্তু ভালো মন্দ মিলেই তো মার্কিং হয়। হয়তো বা একটা সেক্টরে ইউনুস খারাপ করেছে, কিন্তু অন্য 10টা সেক্টরে ভালো করেছে, এটা একটা সরকারের ক্ষেত্রে স্বাভাবিক। কিন্তু এই জন্য একদম সরকার প্রধান ইউনুসকে গ্রেপ্তার করতে, তার বিরুদ্ধে মামলা দিতে আবেদন, তার দেশ থেকে নিষেধাজ্ঞা করতে আবেদন, এটা উদ্দেশ্যমূলক ছাড়া আর কিছুই নয়। দেখেন, হামসহ বিভিন্ন রোগ প্রতিরোধ, শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তের দাবি জানানো হয়েছে। এ ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নুরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের আবেদন করা হয়েছে। ইউনুস সরকারের উপদেষ্টা দুধের ধোয়া নয়, অতএব তাদের বিরুদ্ধে দুদকে আবেদন করাটা স্বাভাবিক হতে পারে। কিন্তু এখানে স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে আপনি অভিযোগ করেন, এখানে ইউনুসকে টেনেছেন, মানে এটা স্পষ্ট যে এটা হচ্ছে একটা উদ্দেশ্যমূলক খেলা। আপনি এই হাম বা এগুলো নিয়ে, টিকা ক্রয় দুর্বলতা, মিসম্যানেজমেন্ট নিয়ে আপনি ইউনুসকে ফাঁসাতে চাচ্ছেন, আসলে এর প্রকৃত বিচার চাচ্ছে না। যদি প্রকৃতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি বা অবস্থাপনাকে আপনি জবাবদিহিতার আওতায় আনতে চান, তাহলে কিছুতেই ইউনুসকে এখানে টানতেন না। ইটস ভেরি সিম্পল হিসাব। আবেদনে বলা হয়েছে, সম্প্রতি সারা দেশে হামের প্রাদুর্ভাবে প্রায় শতাধিক শিশু মৃত্যুর বিষয়টি রাষ্ট্রের একজন সচেতন নাগরিক বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমাকে মারাত্মকভাবে ব্যথিত হয়েছে। এখন ওই কিছু ফটকা আইনজীবী, এই টাইপের কিছু লোক ইউনুসকে ইরিটেট করছেন, কেউ লিগাল নোটিশ দিচ্ছেন, কেউ দুদকে যাচ্ছেন,
এবং তারা রিলেটেড টু বিএনপি, কিন্তু ইউনূস কিছু করতে পারবে না। এরা লাইমলাইটে আসার চেষ্টা করছে। ইউনূসের স্ট্রেংথ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে পুরো বিএনপি সরকার, তারেক সরকার ইউনূসের কাছে এখনো ধরা। এই যে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইউনূসের মন্ত্রী, ইউনূস সবচেয়ে বিশ্বস্ত লোকদের মধ্যে একজন। তাহলে বুঝেন যে ইউনূসের কতটা প্রভাব এই বিএনপি সরকারের উপর আছে। এবং রাশেদ প্রধানের একটা শব্দ উচ্চারণে বা একটা শব্দ চয়নে তোলপাড় শুরু হয়ে গেছে পুরো বাংলাদেশ। বিশেষ করে বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক হইহুল্লোড় শুরু হয়েছে এবং তারা এই নিয়ে ব্যাপক শোরগোল শুরু করেছে। তিনি একটি জায়গায় বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কুলাঙ্গার শব্দ উচ্চারণ করে ফেলেছেন। আমরা বলছি না তিনি এটি সঠিক শব্দ উচ্চারণ করেছেন, এটি তার শব্দ চয়নের ভুল এবং তিনি এর জন্য অবশ্য তিনি ক্ষমাও চেয়েছেন। পরবর্তীতে কুলাঙ্গার শব্দের ব্যাখ্যা দিয়েছেন এবং এর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। আমরা চাই না কেউ এই জাতীয় শব্দ প্রধানমন্ত্রী বা অনুরূপ সম্মানিত কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করুক। যেমনটি আমরা তীব্রভাবে নিন্দা জানাই বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানকে চুম্মা শফিক, সাদা শকুন ইত্যাদি বলা। বিএনপি ছাত্রদল এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রতিনিয়ত এই শব্দগুলো দিয়ে ডক্টর শফিকুর রহমানকে যাচ্ছে তাই হেনস্থা করার চেষ্টা করেছেন। তবে এই একটি শব্দে বিএনপির ভিতরে এত তোলপাড় শুরু হলো কেন? এরপরেও আরো একজন এর থেকে মারাত্মক শব্দ ব্যবহার করেছে, যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনারা লিখে রাখেন ওইখানে বিএনপি যাবে না। কেন যাবে না সেই ভিডিও দেখানোর পরে তার ব্যাখ্যায় আমি যাব। তার আগে রাশেদ প্রধান সম্পর্কে যেটুকু বলার সেটুকু আগে বলে নেই। রাশেদ প্রধানের এই শব্দ ব্যবহার করার পরে বিএনপির ভিতরে ব্যাপক বিক্ষোভ দেখা দেয়, ব্যাপক অসন্তোষ দেখা দেয়। তারা রাশেদ প্রধানের কুশপুত্তলিকা দাহ করে, এমনকি তার বাড়িতে গিয়ে মব পর্যন্ত সৃষ্টি করেছে। বিএনপির পক্ষ থেকে বারবার একটি শব্দ উচ্চারণ করা হচ্ছে 5 আগস্টের পর থেকে। বিশেষ করে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে মিডিয়া শ্রেণী, দালাল শ্রেণী এখানে তৈরি করে গিয়েছিল, তারা এই মব শব্দটা উচ্চারণ করে। এখানে জাহিদুর রহমান, বর্তমান প্রধানমন্ত্রীর যিনি পলিসি এবং স্ট্র্যাটেজি উপদেষ্টা, এই জাহিদুর রহমান এই শব্দটা প্রচুর ব্যবহার করেছে। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো জায়গায় কোনো কিছু হলে, কেউ গ্রেপ্তার করে যদি পুলিশে দিয়েছে, তাকে আটক করে যদি থানা হাজতে সোপর্দ করেছে, সাথে সাথে এই জাহিদুর রহমানরা এবং আওয়ামী লীগের যে মিডিয়াগুলো আছে, যে দালাল শ্রেণী আছে, তারা মব 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 করতে করতে তাদেরকে এইভাবে দায় মুক্তি দিয়েছে। ফলে আওয়ামী লীগ যে অপকর্মটি দেশে করেছে দীর্ঘ 17 বছর, তাদের এই অপকর্ম, এই মবের ভয়ে মানুষ একটা ভয় পেয়ে গেছে যে মব বলে তাদেরকে অপমান অপদস্থ করা হচ্ছে, তাদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং বিপরীত পক্ষে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য একটা অস্ত্র হয়ে দাঁড়ালো। যার কারণে মানুষ নিরুৎসাহিত হয়ে গেছে। আওয়ামী লীগ যা করেছে সেই অনুযায়ী তাদের উপরে যা হওয়ার কথা ছিল, এই শব্দটির কারণে আওয়ামী লীগ বেঁচে গেছে। কিছুই হয় নাই, তাদের কিচ্ছু হয় নাই। এবং এই যে যতটুকু যেখানে যা হয়েছে, এই সবগুলো কিন্তু অধিকাংশের সাথে বিএনপি জড়িত, ছাত্রদল জড়িত, যুবদল জড়িত। এরাই সবচেয়ে বেশি মব সৃষ্টি করেছে। কিন্তু সাম্প্রতিককালে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি তারা অন্যদেরকে মবের ভিতরে ফেলার চেষ্টা করছে এবং বিএনপি ছাত্রদল যা করছে সেটা তখন মব থাকছে না, সেটা তখন প্রতিবাদ হয়ে যাচ্ছে। রাশেদ প্রধানের বাড়ির সামনে গিয়ে ছাত্রদল, যুবদলের ছেলেপেলে জুতা নিক্ষেপ করেছে। তারা সম্মিলিতভাবে সেখানে গিয়ে তাকে গালিগালাজ করেছে, তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, এক কথায় তাকে অবরুদ্ধ করে ফেলা হয়েছে। এমনকি রাশেদ প্রধানের পিএসকে গ্রেপ্তার পর্যন্ত করে নিয়ে গেছে, তাকে মারধর করা হয়েছে, মারধর করে তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ওই শব্দটার বিরোধিতা করলেও তিনি আরো যে কথাগুলো বলেছেন যে বর্তমান যে বিএনপি, এ বিএনপি জিয়াউর রহমানের নয়, বর্তমান যে বিএনপি, এ বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি নয়। বেগম খালেদা জিয়া, তার যদি সুযোগ থাকতো কবর থেকে উঠে আসার, তাহলে তিনি কবর থেকে উঠে এসে এই বিএনপি এবং তার কুলাঙ্গার সন্তান তারেক রহমানকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলতেন। ঠিক এই শব্দটি ব্যবহার করেছেন। এরপরে এই অবস্থা। এখন আমরা চলুন এর থেকে ভয়ঙ্কর এবং মারাত্মক বক্তব্য আরেকজন ব্যক্তি দিয়েছে, কিন্তু সেই ব্যক্তির কাছে বিএনপি এখন পর্যন্ত যায় নাই, তার ব্যাপারে বিএনপি এখন পর্যন্ত মুখ খোলে নাই। কেন খোলে নাই সেটা বলবো, আগে ভিডিওটি দেখি। তারেক রহমান নাকি শিশু মুক্তিযোদ্ধা। তারেক রহমান আমার এরকম লোক লিডার আসছে 17 বছর পর। হায়রে বাংলাদেশের ভাই, অবস্থা খারাপ দেখেন। এর মতো একটা লম্পট, বাটপার, হাওয়া ভাবন করা, 10 টাকা অস্ত্র মামলার ঘটনা ঘটানো একটা লোক, যার কারণে এই যে ভারত যেভাবে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াইলো, আপনার কি মনে হয় এখানে কি বিএনপির দায় নাই, তারেক রহমানের দায় নাই? 10 টাকার ঘটনা যদি সংঘটিত না হয়, তাহলে 17 বছর এখানে হয়তো বা আওয়ামী লীগ থাকার পেছনে ভারতের যে ভূমিকা, সেটা নাও হইতে পারতো। এই ঘটনা সংঘটিত করে 17 বছর পর গায়ে হাওয়া লাগায় কাকে নিয়ে আসছে জানি? এক আছে জেবু আর এক আছে জাইমাকে নিয়ে আসে। এই যে ভিডিওটা দেখলেন, এটি কার? চেনেন আপনারা তাকে? অনেকেই চেনেন। ইনি হচ্ছেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি দিলীপ রায়। নামটা শুনেই বুঝতে পারছেন। এখন এই দিলীপ রায়ের কাছে বিএনপি যাবে? যে শব্দগুলো ব্যবহার করলেন, রাশেদ প্রধানের থেকে আরো কয়েকশো গুণ মারাত্মক শব্দ ব্যবহার করেছেন না? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এইভাবে এইরকম শব্দ ব্যবহার করা, এটা আমরা তীব্র ঘৃণা জানাই। যদিও বিএনপি এই ব্যাপারে একেবারে নীরব, তারা রাশেদ প্রধানের পিছনে পড়ে আছে। কারণ রাশেদ প্রধানের নামটা তো রাশেদ প্রধান, মুসলমান নাম। তারপরে তিনি আল্লাহ নবীর কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, জামাত ইসলামের সাথে তার এলাই আছে। সুতরাং এইখানে তো আর ছাড়া যায় না, একে তো ধরতেই হবে। আর এই উস্কে দিয়েছে কারা? এই দিলীপরা যে দল করে, দিলীপরা যে আদর্শ ধারণ করে, দিলীপদের খুঁটি যেখানে বাঁধা,
তারাই মূলত এটা উস্কে দিয়েছে। তাহলে দিলীপ যখন বলেছে তখন তো গিয়েতের লোক, ঝাঁকের কই, এখানে তো আর কিছু বলার উপায় থাকবে না। কি বলবে এখানে? এখানে বলার কিছু আছে? বরং বিএনপির ভিতর থেকে কেউ যদি মুখ খুলতে যায় দিলীপের সম্পর্কে, তাহলে ওই গ্রুপটা, বিএনপি এখন যাদের খপ্পরে আটকে আছে, ওই গ্রুপটা হয়তো এতক্ষণে শাসিয়ে দিয়েছে, খবরদার কথা বললে জিপ টেনে ছিঁড়ে ফেলবো, এরকম শাসিয়ে দিয়েছে। কারণ এই দিলীপদের খুঁটি এদেশে না, দিলীপদের খুঁটি বাঁধা ওই পারে। আর কথিত আছে, শোনা যাচ্ছে প্রবল বেগে, যে বিএনপি ওপারের সাথে একটা দেন দরবার করেই ক্ষমতায় এসেছে। তাহলে দিলীপকে কি বলবে? যদি দিলীপকে কিছু বলতে যায়, দিলীপের কিছু বলার আগেই ওপার থেকে হুঙ্কার আসবে, খবরদার ভুলে যেও না, চুক্তির কথা স্মরণ করো, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাকে অমুক জায়গা থেকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনেছি, যখন তুমি আসতে পারছিলে না এবং বলছিলে যে আমার স্বাধীনতা, আমার বাংলাদেশে যাওয়া বা না যাওয়া আমার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না, স্মরণ করো সেই সময়ের কথা। এগুলো স্মরণ করিয়ে দিচ্ছে। আর সাথে সাথে তারা নিশ্চুপ হয়ে যাচ্ছে। বিএনপি প্রতিবাদ না জানালেও, বিএনপি দিলীপদের কিছু না বললেও, আমরা আমাদের জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে তাকে 10 ট্রাক অস্ত্রের ভিতরে ঢুকানোর মতো নির্লজ্জ কথা বলে, তাকে লম্পট জাতীয় শব্দ ব্যবহার করার অপরাধে, তাকে আরো কিছু কিছু শব্দ ব্যবহার করেছেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, এই জাতীয় শব্দ যারা ব্যবহার করে, আপনারা যেরকম রাশেদ প্রধানের উপরে যেরকম চটেছেন, রাশেদ প্রধানকে যেমন আপনারা খেয়ে ফেলানোর উপক্রম করে ফেলেছেন, এইখানে খেয়ে না ফেললেও অন্তত একটা প্রতিবাদ জানান, তাহলে মানুষ বুঝতে পারবে যে কিছু একটা হচ্ছে। এটা করতে পারবেন না, আপনারা লিখে রাখেন বিএনপি দিলীপের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করতে পারবে না, তারা মুখ খুলতে পারবে না। আর এটি জানার পরেই, এটি দেখে শুনে অনেকেই এখন বিএনপির ভিতর থেকে পদত্যাগ করে বের হয়ে আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি ঘোষণা দিয়ে যে বিএনপির সাথে আর থাকা যায় না, কারণ এরা তো জুলাই যোদ্ধা। যখন তারা দেখেছে যে বিএনপি নামক এই দলটি জুলাই বিপ্লবের সাথে, জুলাই গণ অভ্যুত্থানের সাথে যে আচরণটা করেছে, এই আচরণকে অনেকেই আমরা মুখ দিয়ে উচ্চারণ করতে চাই না, যদিও তারা বারবার এটি উচ্চারণ করেন, অন্য দলকে উদ্দেশ্য করে মুনাফেক মুনাফেক শব্দটি উচ্চারণ করেন। কিন্তু অন্যদের মুনাফেকি আমরা যতটা না দেখছি, তার থেকে বেশি মাত্রায় এই আলামতগুলো আমরা বিএনপির ভিতরে দেখতে পাচ্ছি, পুরো মাত্রায় দেখতে পাচ্ছি। যার কারণে অনেকেই বলছেন, অনেকেই ঘোষণা দিয়ে, ফেসবুকে ঘোষণা দিয়ে দল থেকে পদত্যাগ করছেন। এই রেজাউল করিম রনি টকশো করে, আপনারা চেনেন সবাই তাকে, সে তো টকশোতে গেলে পরে বিএনপিকে কি করে যে কোনো ভাবে মানুষকে ধমক দিয়ে হোক, এমনকি সে ফেসবুকে ধমক পর্যন্ত দিয়েছে যে ধমকায় ধামকায় যা যেভাবেই হোক তাকে উপরে থাকতে হবে, বিএনপির কথাটা ওখানে বাস্তবায়ন করতে হবে, ওখানে ঊর্ধ্বে তুলে ধরতে হবে। প্রিয় দর্শক, ভিডিওটি দেখে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।